ফাজা তুলোর মতো হালকা পাতলা শীর্ণকায় সুব্রতাকে বক্ষবন্দি করে হাসপাতালে থেকে বাড়িতে পৌঁছেছে মেহেরাত। গাড়িতেও নিজের অস্তিত্বের একমাত্র অবলম্বনটাকে নিবিড় মমতায় বুকের পাঁজরে আগলে রেখেছে, যেন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম আজ থেকেও দুহাতের কবচ দ্বারা রক্ষা করছে সে তার প্রাণকে। বাড়িতে পৌঁছাতে বিকেল হয়েছে তাদের। পূর্ব আকাশে তখন কিঞ্চিত লালিমার আস্তরণ। ব্যথা নামক ঔষধের প্রভাবে তন্দ্রায় সুব্রতা দুচোখ বুধে ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে সেই কখন। মেয়েটা মেহেরাদের কোলে শান্ত ভঙ্গিতে ঘুমিয়ে কাটিয়ে এসেছে সারা রাস্তা। সায়ন তালুকদার আড়ে আড়ে বার কয়েক দেখছে মেহেরাদের শান্ত স্থির মুখভঙ্গি। অনুভূতি শূন্য চোখে দুটো ঘুমন্ত মেয়ের দিকে ধাবিত রেখেছে। যতবার পিছু তাকিয়েছে ততবার অন্তঃস্থলের কোথা থেকে যেন আক্ষেপের মিশলে দীর্ঘশ্বাস ভেয়ে আসছে। তারা তালুকদার বাড়ির ছেলেরা আসলে জানপ্রাণ দিয়ে ভালোবাসতে পারে, যেমন বেসেছিল সে। রিমা আর তার ডিভোর্সের কার্যক্রম কবে থেকেই চলছে। খুব শীঘ্রই শেষ কার্যক্রমের ডাক ভেসে আসবে বোধ হয়। আবারও প্রতিলম্বিত দীর্ঘশ্বাস নির্গত হলো। ভুলের ক্ষমা হয়, অন্যায়ের নয়। কাউকে ধোঁকা দেওয়ার কখনোই অনিচ্ছাকৃত হয় না। এটা হিও সম্পূর্ণ প্ল্যান মাফিক, তাই এর ক্ষমার কোনো প্রশ্নই আসে না। বাড়ির গেট ফেরিয়ে ভেতরে ঢুকতে দমকা হওয়ার ন্যায় অতীতের সকল স্মৃতিরাজ জেঁকে ধরল। সেদিনের সেই ব্যবহার, আচার আচরণ সব সে কি করে আবার আজ তাদের মুখোমুখি হবে? কী ভাববে তারা? নিজের অচল পিতৃ পরিচয়হীন মেয়েকে গুছিয়ে দিতে এসেছে। গাড়ি থামতেই পুরনো স্মৃতির বেলা থেকে বের হলো সায়ন তালুকদার। দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাড়ি থেকে বের হয়ে পিছনের গাড়ির দরজা খুলে দিলেন। মেয়ে তার এখনো গভীর তন্দ্রায় আচ্ছন্ন। ঠিক কতদিন পর মেয়েকে এভাবে ঘুমাতে দেখলেন সঠিক বলতে পারবেন না তিনি। দৃষ্টি উঁচিয়ে মেহেরাতকে বললেন, ওকে ডেকে দাও। এভাবে সকলের সামনে নিয়ে যাওয়াটা সমীচীন নয়, প্রয়োজন মনে করছি না। মেহেরাদের কাট কণ্ঠের এক বাক্যের প্রতি উত্তর। মেয়েটাকে ওভাবেই নিয়ে বের হয়ে বাড়ির ভেতরে ঢুকলো। তালুকদার বাড়ির সকলে আশ্চর্য শিওরে। হতভম্ব ভাব যেন তাদের আষ্টেপৃষ্টে জড়িয়ে নিয়েছে। এ যেন কোনো বিভ্রম। সুব্রতাকে খুঁজে পেয়েছে, এটা যেন অবিশ্বাস্য কিছুই। মেহেরাত উপস্থিত সকলের সামনে করেই সিঁড়ি ভেঙে নিজের রুমের দিকে অগ্রসর হলো ভারী কদম ফেলে। কারোর সাথে কোনো বাক্য বিনিময় করার প্রয়োজন বোধ করল না সে। জাহানারা বেগম, সুরাইয়া বেগম, শান্তা, সোহানা সকলে আশ্চর্যিত। তাদের কারো জানা ছিল না সুব্রতাকে খুঁজে পাওয়ার কথা। দুবোন এক ছুটে বাইয়ের পিছু পিছু উপরে উঠে গেল। ধীর কদমে সায়ন তালুকদার বাড়ির চৌখাট ডিঙিয়ে ভেতরে ঢুকলেন। ঢুকতে একজোড়া অনুভূতি শূন্য দয়া মায়াহীন দৃষ্টির কবলে পড়লেন। চোখের তারায় প্রশ্নের বান, যেন দৃষ্টি প্রশ্নে ছুটছে। এটা তো কথা ছিল না, কথার বরখেলাফ কেন হলো? আড়ষ্টতায় কণ্ঠ রোধ হয়ে এলো সায়ন তালুকদারের। খুব বড় মুখ করে তার থেকে নিজের মেয়েকে সম্পূর্ণ দূরে নিয়ে চলে গিয়েছিলেন। আর কখনো ফিরবেন না দম্ভ নিয়ে ঢাকা শহর ছেড়েছিলেন। নিজের দম্ভ টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টাও করে তিনি সফল হননি। তার দম্ভ শেষ পর্যন্ত বালির বাঁধের মতো ভেঙে পড়েছে মেহেরাদের প্রেমিক সত্তার কাছে। তাই দ্বিতীয়বার আর সেদিকে দৃষ্টি দিলেন না তিনি। ক্রস পায়ে চলে গেলেন নিজ কামরার দিকে। সুরাইয়া বেগম মাগ বাড়িয়ে কিছু বলতে চেয়েও বলতে পারলেন না। দুদিকের শ্মশানের মতো শুনশান নীরবতা তাকে গভীর ভাবনায় ডুবিয়ে দিলেন বেশ। কোনো জাত পরিচয়হীন মেয়ে কীভাবে তালুকদার বাড়ির বড় বউ হতে পারে? ওর পায়ের অপারেশন ব্যর্থ হয়েছে ডাক্তাররা। ঠিক হবে কি না তাও কোনো নিশ্চয়তা নেই। জীবনের আশঙ্কা রয়েছে। এত ত্রুটিযুক্ত মেয়েকে আমি আমার একমাত্র ছেলের বউ হিসেবে কিছুতেই মেনে নিতে পারবো না। আজ থেকে 3 মাস পূর্বে আমার বক্তব্য যা ছিল আজও ঠিকই তাই। এর কোনো হেরফের হবে না। এবার তোমরা যা খুশি ভাবতে পারো। আমি আমার বক্তব্যে অটল। এর জন্যই আমার ছেলে মৃত্যুর সাথে লড়াই করে এসেছে। এতদিন মনে না হলেও তখন আমি উপলব্ধি করেছি শুভ্র ওর জন্যই মারা গিয়েছে। ও একটা অপয়া, অলক্ষণে। আমি চাই না ওর কোনো ছায়া আমার ছেলের পিছনে জীবনে পড়ুক। ব্যাস। সন্ধ্যার গুমট পরিবেশকে আরও কিছুটা ভারী করে তুলল জাহানারা বেগমের এক একটা বাক্যে।
চারদিকে তখন গা ছমছমে নিঝুম নীরবতা বিরাজমান, উৎকণ্ঠায় ছটফটিয়ে উঠছে উপস্থিত প্রাণদের অন্তঃস্থল। অপ্রত্যাশিত বাক্যালাপ কর্ণগুহুর হতে সুরাইয়া বেগমের চোখ কপালে উঠে গেল। অবিশ্বাস্য দৃষ্টিপাত বড় জাতে নিবদ্ধ। শান্তা সোহানা নীরবে অশ্রু বিসর্জন দেওয়া শুরু করেছে তারা। মেয়েটাকে কতটা ভুল বুঝেছিল এতদিন, আর মেয়েটা কতই না কষ্টে ছিল। এত সব কিছু তাদের কাছে আড়াল করে রাখা হয়েছে। সুরাইয়া বেগম বরাবরই আবেগীয় নারী, তাই তাকেও জানানো হয়নি এই বিষয়ে কিছু। মেহেরাতকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার পরেই সুব্রতার পায়ের অবস্থা বেগতিক দেখে ডক্টররা অপারেশনের ডিসিশন নিয়েছিলেন, কিন্তু দীর্ঘ এক অপারেশনের পরেও আশানুরূপ সফলতা আসেনি। তাতে সায়ান তালুকদার তখন দিশেহারা প্রায়। রিমা বেগমের সাথে সম্পর্কে তখন প্রায় নায়ের কোঠাতে। পরিবার থেকে একে একে সকলের কিছুটা নিষ্প্রাণতা তাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। দীর্ঘদিন হাসপাতালে অ্যাডমিট থাকা অবস্থাতে ভার দুয়ে কেউ আসতো বাড়ি থেকে, তখনও সুব্রতার পায়ের নিশ্চয়তার কথা কেউ তেমন জানত না। সকলের ধারণা ছিল চিকিৎসা চলছে, ঠিক হয়ে যাবে। তারপর একদিন হাসপাতালে জাহানারা বেগম উপস্থিত হলেন। মেহেরাত তখন আউট অফ ডেঞ্জার ছিল। ছেলের দুশ্চিন্তা থেকে মুক্ত হয়েই তিনি সুব্রতা নামক অপেয়ামিকে ছেলের জীবন থেকে সম্পূর্ণ দূর করার জন্য সায়ান তালুকদারকে কাট কণ্ঠে জানিয়েছিলেন তিনি তার ছেলের জীবনে সুব্রতাকে কখনো দেখতে চায় না। যেখানে মেয়েটার কোনো বংশ পরিচয় নেই, কিছু নেই, তার সাথে যুক্ত হয়েছে নতুন বিকলাঙ্গতা। সেই মেয়েকে তার ছেলে সারা জীবন কিভাবে বয়ে বেড়াবে? ছেলের এমন অনিশ্চিত জীবন কিছুতেই মানতে পারবেন না তিনি। বলেছিলেন বাড়ির মেয়ে হিসেবে ওকে রাখাই যেত, এমনি সম্পূর্ণ পাও না পাও ভাবে আর্থিকভাবে, কিন্তু তিনি তার ছেলের জীবনে কিছুতেই নষ্ট হতে দিবে না। তাই মেহেরাত আসার আগেই দূরে কোথাও চলে যেতে বলেছিল। প্রবল আত্মসম্মানী সায়ান তালুকদার বড় বাবির কথা শুনে সেদিন অনেকটা দম্ভ নিয়ে মেয়েকে নিয়ে সবার প্রথমে চট্টগ্রাম চলে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়েও জুৎসই কিছু হলো না, বরং কেঁচু খুঁড়তে কেউ সাপ বেরিয়ে এসেছিল। চারদিক থেকে বিপদের সংকট, অথই জলে পড়ে হাবুডুবু খাওয়ার মতোই অবস্থান হয়েছিল তার। এত কিছু যখন একা সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন, ভেবেছিলেন বড় ভাই আসলে তার সাথে এই বিষয়ে আলাপ করবেন, সাহায্য চাইবেন। আলতাফ তালুকদার তখন ছেলের সাথে বাহিরেই ছিল। মাঝখানে একবার আদনানকে ওখানের দেখভাল করতে বলেন দেশে ফিরেছিলেন। সায়ান তালুকদার সেই সুযোগে ভাইয়ের সাথে কথা বলেও আশানুরূপ কোনো প্রত্যুত্তর পায়নি। ঘুরে ফিরে একই প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে, তাই অনেকটা জেদ নিয়ে সকলের থেকে দূরে চলে গিয়েছে। সুব্রতা তখন ছিল সম্পূর্ণ জড় বস্তুর ন্যায়। নিজেকে তখন বোঝা ছাড়া কিছুই মনে হয়নি। শুধু দু চোখের অশ্রুতে প্লাবিত হয়েছে কপাল। তৃষ্ণার্ত ছাতকের মতো অপেক্ষারত ছিল কেবল একটা বার মেহেরাত নামক মানবের সকল বাধা বিঘ্নতা পায়ে ফিসে তাকে কাছে টেনে নেওয়া, দুনিয়ার সকল কিছুকে তুচ্ছ জ্ঞান করে ওকে বক্ষপিঞ্জরায় বন্দি করে নেওয়া। আবার কখনোই নিজের সাথেই নিজে লড়াই করে বুঝিয়েছে সে কারো বোঝা হতে চায় না। এই দূরত্বই কল্যাণকর। সে কারো ক্ষতি ছাড়া ভালো কিছুই বয়ে আনতে পারে না। যাদের ভালোবাসা তাদের ক্ষতি হোক, কিছুতেই সে চায় না, কিছুতেই না। মেহেরাত যেন নীরব পাথর মূর্তিতে পরিণত হয়েছে, বজ্রহতের ন্যায় অনুভূতি শূন্য হয়ে শুনে যাচ্ছে সব। নিষ্প্রভ দৃষ্টি যুগল কেবল মমতাময়ী মায়ের কাঠিন্য রূপই নিবদ্ধ। সোফার আরেক প্রান্তে মাথা নিচু করে বসে আছে তার বাবা। কাকে কি বলবে সে? সবই তো তার আপনজন। কি করলে এই বিচ্ছিরি ধরনের পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যাবে? আমি পারিবারিক কোনো দ্বন্দ্ব চাই না মেহেরাত। মেয়েটা খুব কষ্টে নিজেকে একটু একটু করে শক্ত করার চেষ্টা করেছে। সফল না হলেও সম্পূর্ণটা ব্যর্থ হয়নি। সেটা তোমা থেকে পালিয়ে বেরানোর প্রমাণ। আমি চাই না ও এরকম কোনো পরিবেশে থাকুক যেখানে ও অমান্ত্রিত নয়। সে জিনিসগুলো ভালো করো হাত। তা নিয়ে খোটা শোনা খুবই জঘন্যতম বিষয় মেহেরাত। তোমার জন্য ওকে এখানে হলেও নিজেকে সর্বদা গুটিয়ে রাখতে হবে। ওকে হীনমম্মতায় ভুগবে, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। ওনাদের জায়গা থেকে ওনারা সম্পূর্ণ ঠিক হতে পারে। কোনো জাত পরিচয়হীন বিকলাঙ্গ মেয়েকে ওনারা
মেনে নাই নিতে পারে। খারাপ কিছু নয় এটা। আবার সুব্রতার জাত পরিচয় নেই, এক পা পিচ্ছল, এতে মেয়েটাও কোনো দোষ নেই। ও কেন অযথা কষ্ট পাবে? এত সব কিছু থেকে তোমাদের দুজনের দূরত্বই আমি বেটার মনে করি। তুমি চাইলে সুব্রতা এতিম, তাই বলে ওকে মানতে সমস্যা হচ্ছে মা? তাই বুঝি নতুন জীবন শুরু করতে বলেছিলে সেদিন? শায়ান তালুকদারকে থামিয়ে দিয়ে মাকে নিষ্পাপ কণ্ঠে শুধালো মেহেরাত। কণ্ঠে হিমপ্রবাহের ন্যায় শীতলতা। জাহানারা বেগমের মুখশ্রী আদারেছে। ছেলের প্রশ্ন শুনেও কোনো প্রত্যুত্তর করলেন না তিনি। বাবার দিকে তাকালো মেহেরাত। শূন্য নির্জীব কণ্ঠে জানতে চাইল, তুমি এতে সাপোর্ট করেছ? আমি বিশ্বাস করবো এটা? আলতাফ তালুকদারের নত মস্তক আরও খানিকটা নত হয়ে এলো। লজ্জার ভারে ছেলের দিকে দৃষ্টি স্থাপন করতে পারল না। তখন যা সঠিক মনে হয়েছে তাই করেছে। তবে আজ কেন এত লজ্জিত হচ্ছে উনি ছেলের কাছে? সুব্রতার পরিবারের বিষয়টা সম্পূর্ণ আমাদের হাতের বাইরে। এই বিষয়টি নিয়ে টানা হেঁচড়া করা নিতান্তই নিম্ন মন মানসিকতার কাজ। কার জন্ম কোথায় হবে এটা কখনোই কারো হতে থাকে না, ওর হাতেও নেই। এ নিয়ে মেয়েটাকে পুরনো দিনের মানুষের মতো কটু কথা শোনানো একদম লেম একটা বিষয়। ছোট চাচ্ছু, আপনি ওকে বাহিরে কোথাও নিয়ে গেলেন না কেন চিকিৎসার জন্য? মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে? আদনান জিজ্ঞেস করলো তার স্বরে। তার কণ্ঠে সুব্রতার জন্য উপসে পড়া মায়া। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে মেহেরাদের বাবা মাকে তার কাছে সবচেয়ে জঘন্য মনে হচ্ছে। ছেলেটা এতদিন কি কষ্টগুলোই না ফেলো, তবুও একটা বা সত্যটা জানালো না। কি সুন্দর অভিনয় করে গেল। সময়, সুযোগ, অর্থ কোনোটাই ছিল না আদনান। চট্টগ্রাম যখন গেলাম অ্যাক্সিডেন্টের ব্যাপারে খতিয়ে দেখতে গিয়ে জানলাম এটা ফুল প্রুফ প্ল্যানিং ছিল সুব্রতাকে মারার। আমার মেয়ে বলে ওকে মারার সুপারি দিয়েছিল আমার এক শত্রু। যেই মেয়েটাকে আমার মেয়ে বলে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে, সেই মেয়েটার সাথে আমার কেবল রক্তের সম্পর্ক নেই বলেই আমার পরিবারের মানুষদের কত বিমুখতা। চট্টগ্রাম ছিল বিদায় ওকে হাতের নাগালে পেয়েছিল ওরা। সবচেয়ে বড় কথা, শত্রু ছিল স্বয়ং আমার ক্যাম্পের কর্নেল ওসমানী পাশা। ওনার এক সন্ত্রাসপুত্রর মৃত্যু হয়েছিল আমার গুলিতে, এক মিশনে। উপরে উপরে উনি সবটা মেনে নিলেও ভেতরে জঘন্য পরিকল্পনা করে গিয়েছিলেন। এত সব কিছু প্রমাণসহ আইনের দ্বারস্থ হতে হতেই প্রায় মাসখানেক কেটে গিয়েছে। সুব্রতার তখন রেগুলার নর্মাল চেক আপ চলছে। আর্মির জব পুরোপুরি ছেড়ে চট্টগ্রাম থেকে সরে গিয়েছিলাম, তাই আসতে ওনাকে অনেক জানাতে উনিও নিরাশ করেছে আমায়। চট্টগ্রামকে নিরাপদ মনে হয়নি আমার। এতদিনের শখের চাকরি ছেড়েছি, পেনশন পেতেও কিছুটা সময়ের প্রয়োজন, তার উপর নিজ ইচ্ছায় চাকরিচ্যুত হয়েছি। রাজশাহী গিয়েছিলাম মেয়েকে নিয়ে। নতুন করে চাকরির দ্বারস্থ হয়েছি জীবিকা চালাতে। তালুকদারের এক পয়সাও নিজেদের রিজিকে লাগাবো ভাবতেও ঘৃণা হয় আমার। যে পরিবার বিপদে পাশে থাকে না, তার থেকে সাহায্য কিংবা প্রাপ্য কোনোটাই আমার প্রয়োজন নেই। এই যে বসে আছি, বিশ্বাস করো আমার রুচিতে পাচ্ছে। বলতে বলতে বৃষ্টিতৃষ্ণে চেয়ে গেল শায়ান তালুকদের মুখায়ভাব। আবারও যে কোনো অ্যাটাক হবে না এর কোনো নিশ্চয়তা আছে? বলো, মেহেরাদের কোনো ক্ষতি হবে না এর কোনো গ্যারান্টি আছে? সন্তানের ভালো চাইতে গেলে পৃথিবীর সকল বাবা মাই স্বার্থপর হয় শায়ান। মেহেরাদের অ্যাক্সিডেন্টের পরবর্তী মুহূর্তগুলো আমি ছিলাম ওর পাশে। বাবা হয়ে সন্তানের মৃত্যু সংবাদ শোনার অপেক্ষায় ছিলাম এক প্রকার। এই যন্ত্রণা আমি ছাড়া কেউ কখনোই বুঝবে না। শুধু এতটুকুই বলবো, তুই ভুল বুঝছিস আমাদের। ভাইয়ের উদ্দেশ্য অপরাধী কণ্ঠে বললেন আলতাফ তালুকদার। শায়ান তালুকদার একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, আত্মার সম্পর্কে কখনো রক্তের সার্টিফিকেটের প্রয়োজন হয় না ভাই। সুব্রতার সাথে আমার আত্মার সম্পর্ক। ও আমার মেয়ে, আমার একমাত্র সম্বল। তোমাদের প্রত্যাখ্যান ও নিজ কানে শুনেছে ভাই। কণ্ঠ রোধ হয়ে এলো ওনার। খুব কষ্টে আওড়ালো, আমি ওকে দুবার আত্মহত্যা করা থেকে বাঁচিয়েছি। আমার যন্ত্রণাটুকু কাকে বোঝাবো ভাই? কে আছে আমাদের শোনার? তোমাদের কাছে ও এতিম হলো, আমার কাছে আমার একমাত্র সম্বল ও। ভাগ্যের নির্মমতা কি সুন্দর মেয়েটার উপর চাপিয়ে নিজের আদর্শ মা বাবা স্বচ্ছ বলো। বাসায় রেখে বাহিরে গেলা, আতঙ্কে থাকতাম কখন না আবার ভুল কিছু করে বসে। তোমরা গিয়েছো কখন এই যন্ত্রণায়? উপস্থিত সকলে বাকরুদ্ধ হয়ে পড়ল শায়ান তালুকদারের কথায়। জাহানারা বেগমের কলিজাটা মুচড়ে উঠল। মেয়েটাকে ছোট থেকে মানুষ করেছে, ক্ষতি হোক চায় না, কেবল
বাড়াতে বলেছিল। তারা জানে শুভ্রতার মানসিক অবস্থার কথা। অবিশ্বাস্য কিছুই ঠেকল না, সকলের চোখে অশ্রুর আবাস। এতটা কষ্টই বুঝেছিল মেয়েটা, কেউ কাউকে দেয়নি এতটা কষ্ট। বিদ্যুৎ স্পষ্টের মতো মেহেরাদের স্নায়ুতন্ত্রে তীব্র অস্থিরতার আগুন দাবানলের বেগে ছড়িয়ে পড়ল। বুকের রক্ত তোলফাড় করার যাতনায় কাতর হয়ে উঠল অনুভূতিরা। দিক বিদিক শূন্য হলো মস্তিষ্ক। এতক্ষণের শূন্য দৃষ্টির জ্বলন্ত স্ফুলিঙ্গে পরিণত হয়েছে। চোখের পাতাও দাউ দাউ করছে আগুনের লেলিহান। জ্বরের বেগে বসা থেকে উঠে দাঁড়িয়ে হিমশীতল বাক্য ছুড়ল মা বাবার উদ্দেশ্য। কোন এতিমকে পুত্রবধূ হিসেবে মানতে হবে না তোমাদের। দুঃখিত, তোমাদের মতো মন মতো সুফিসের পুত্রবধূ দিতে না পারায় ত্যায্য পুত্র করে দাও আমাকে। আমি আমার এতিম স্ত্রীকে নিয়ে আজ এই মুহূর্তে তালুকদার বাড়ি ত্যাগ করব। তালুকদারদের সাথে আজ এই মুহূর্ত থেকে সকল সম্পর্ক ছিন্ন হলো আমার। তোমাদের অমানবিক মনস্কামনা অপূর্ণ রাখার জন্য, অযোগ্য পুত্র হওয়ার জন্য আরও একবার দুঃখিত। আমার কষ্ট তোমাদের ছুঁতে না পারলেও তোমাদের কষ্টে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করব। সুযোগ্য পুত্র না হলেও পুত্র হিসেবে সবটুকু দায়িত্ব পালন করে যাওয়ার চেষ্টা করব শেষ সময় অবধি। আসছি। মেহেরাত অশ্রুসিক্ত কণ্ঠে চেঁচিয়ে উঠলেন জাহানারা বেগম। মেহেরাত পিছু ফিরে তাকানোর প্রয়োজন মনে করল না। অনাকাঙ্ক্ষিত ব্যথায় জর্জরিত মেহেরাদের কণ্ঠে রোধ হয়ে আসে মায়ের মুখশ্রী কল্পনায় বাসলে। দূরের মানুষের কাছ থেকে আশাহত হলে রাগ হয়, জেদ বাড়ে, কিন্তু আপন মানুষদের থেকে আশাহত হলে আক্ষেপ হয়, দুঃখ বাড়ে। এদের সাথে কখনো যুদ্ধ করা যায় না, রাগ বাড়ে না, জেদ হয় না, দ্বিমুখতা আসে না, কেবল মর্মাহত হয় অন্তর্গহীন। জাহানারা বেগম ছেলের কাছে ছুটে গেলেন। এই এক ছেলে, তার সব কিছু। ছেলের ভালোর জন্যই তো তিনি এসব কিছু করলেন। মা হয়ে ছেলের ভালো চাওয়াটা কি অন্যায়ের? তাহলে এই অন্যায়ের দণ্ডনীয় অপরাধী তিনি, তাই বলে এত বড় সাজা শোনাবে ছেলে? কিভাবে বাঁচবেন তিনি তাহলে? ছেলের এক বাহু আঁকড়ায় ধরলেন তিনি। অশ্রুসিক্ত নয়নে ছেলের দিকে তাকাতেই মেহেরাদের দু চোখ খিচে এলো হাহাকারে। কোনো সন্তানকে মা বাবা চোখের অশ্রু সহ্য করতে পারে? আমি তোর ভালোর কথা ভেবে এসব করেছি বাবা। আমাদের তুই ভুল বুঝিস না। আমরা কি শুভ্রতাকে কম ভালোবাসতাম বল? আমরাই তো মানুষ করেছি ওকে। কিন্তু ওর জন্য তোর কোনো ক্ষতি আমরা কিভাবে মেনে নিব বল? ছেলের জীবন নিয়ে শঙ্কায় কোনো মা বাবাই ভালো করে বাঁচতে পারে বল? আমাদের ছেড়ে যাস না বাবা। আমরা কি নিয়ে বাঁচবো বল? আমাদের তো শুভ্রতার প্রতি কোনো রাগ জেদ নেই। আমরা শুধুই তোর কথা ভেবে ওকে দূরে রাখতে বলেছি। তুই কেন চলে যাবি বল? একটা বার মায়ের কথা ভাব। আমাদের ছেড়ে যাস না বাবা। আমি তোমাদের থেকে এমনটা একদমই আশা করিনি মা। ছেলের ব্যথা বিজড়িত কণ্ঠে জাহানারা বেগমের দুনিয়া যেন এলোমেলো হয়ে গেল। ছেলে তাদের উপর বিশ্বাস হারিয়েছে, কষ্ট পেয়েছে তাদের আচরণে। এটা যেন ধারালো অশ্রুর ন্যায় খোঁচাতে শুরু করলো বক্ষস্থলে। অপরাধী ন্যায় তিনি ছেলের পাঁজরে মাথা এলিয়ে বললেন, কি করলে মা বাবাকে ক্ষমা করবি বাবা? তোর কণ্ঠের অবিশ্বাস যে গলা চেপে ধরছে আমার। আমাদের থেকে মুখ ফিরিয়ে নিস না বাবা, বাঁচতে পারবো না তো। এই অদম মা বাবাকে ক্ষমা করা যায় না বাবা। তোমরা আমায় একটুও বুঝুনি মা। বুঝলে কিছুতেই শুভ্রতাকে দূরে পাঠাতে পারতে না। ওর কিছু হয়ে গেলে আমি প্রাণহীন এক অস্তিত্বে পরিণত হতাম মা। কিভাবে পারলে এটা করতে? আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব বাবা, তবুও ছেড়ে যাস না। তখন তোর উপর কোনো কিছুই বেশি মনে হয়নি, তোর ভালোটাই মুখ্য মনে হয়েছে। আমাদের একা করে দিস না বাবা। শুভ্রতার জন্য আমার কি ক্ষতি হবে মা? তোমাদের থেকে এরকমটা কিছুতেই আশা করা যায় না। অ্যাক্সিডেন্টটা ফুল প্রুফ প্ল্যানিং হলেও তখন আমাদের অজানা ছিল সব কিছুই। এখন তো সব কিছুই জানি। এখন নিশ্চয়ই কেউ চাইলেই ক্ষতি করতে পারবে না। আইন আছে, সোর্স আছে, ক্ষমতা আছে। কেউ চাইলেই আমার শহরে এসে আমার ক্ষতি করতে পারবে না মা। সবচেয়ে বড় কথা, তুমি শুধু তোমার ছেলের কথা ভাবলে, আর একটা মেয়ের কথা ভাবলে না। এতটা স্বার্থপর বলে তো আমি তোমাদের জানি না। অপরাধ বোধে কুণ্ঠিত হয়ে গেল জাহানারা বেগম। ছেলে যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে নিজেদের নিছু কর্মকাণ্ড। আহাজারি করে বললেন, আমাদের ভুল হয়ে গিয়েছে রে। কিভাবে মুখোমুখি হব মেয়েটার? কি করলে মেয়েটা ক্ষমা করে দিবে আমাদের? বুক ছিঁড়ে ব্যথাতুর দীর্ঘশ্বাস বের হয়ে এলো মেহেরাদের। তার মা বাবা অতিমাত্রার নির্বোধ।
নয়তো যত্রতত্র এমন সিদ্ধান্ত কিছুতেই নিতে পারতো না। ছেলের সুখে বিবেক লোভ পেয়েছিল বুঝি কে জানে। সে বরাবরই তার মা বাবার ফার্স্ট প্রায়োরিটি ছিল। তাই তো কেন বিয়ে করেছে, কিভাবে করেছে, কিভাবে কি হলো, দ্বিতীয়বার প্রশ্নটুকুও করেনি। তাদের কাছে বরাবরই সে প্রথম ছিল। অতি মাত্রায় ভালোবাসা তাদের অন্ধ করেছে, এটাই তার প্রমাণ। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটার এই পর্ব পড়তে গিয়ে আমার নিজেরই গলা ধরে এসেছিল। এতটা আবেগ, এতটা ভালোবাসা, মানে আমি নিজেই অবাক হয়ে গেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্পটাকে নিয়ে একটা গঠনমূলক কমেন্টস করবেন। আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।